কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। হ্যাঁ, আমি আমি সমস্ত দিন পথের পানে চেয়েছিলুম। ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি আমি হয়তো আর বাঁচবো না। বলো বলো, তুমি কোথাও যাবে না, বলো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দত্তা। গত কয়েকদিনে আমরা আপনাদের পাঠ করে শুনিয়েছি উপন্যাসটির প্রথম 3টি পর্ব। আজ পড়ব উপন্যাসটির 4র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা 4র্থ পর্ব। পোড়া তুবড়ির খোলটার ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়া যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেরটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের বাড়ি ঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়া থাকিলেই তো আর চলে না। সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা করিয়া শেষের দিকে বলিলেন, যাহার অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হইতে আলোকে আসিতে পারিয়াছি, সেই একমদ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদপদ্মে এই মন্দির যাহারা উৎসর্গ করিয়াছেন তাহাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে এই দুটি নির্মল জীবন চিরদিনের জন্য সম্মিলিত হইবে। সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। এই বলিয়া সেই দুটি নবীন জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া তিনি কহিলেন, মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো, আর আর আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয়া ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল। তাহারাও অস্ফুট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভাভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে ও উৎসাহে হৃদয় তাহার এমনি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই সে বলিতে লাগিল, পার্থিব সুখই একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সহিত তার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনো দিন অনৈক্য ঘটিবে না, এ কথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়াও সে বারবার ইহাই কহিতে লাগিল, এ ভালোই হইল যে তাহার মতো একজন স্থির সংকল্প, ধর্মপরায়ণ, কর্তব্যনিষ্ঠ লোকের সহিত তাহার জীবন চিরদিনের জন্য মিলিত হইতে যাইতেছে। ঈশ্বর তাহার দ্বারা নিজের অনেক কার্য সম্পন্ন করাইয়া লইবেন বলিয়াই এমন করিয়া তাহার মনের গতি পরিবর্তন করিয়া দিয়াছেন। পরদিন বিলাস সকলকেই করজোরে আবেদন করিয়া কহিল
তাহারা যদি অন্তত মাসে একবার করিয়াও আসিয়া মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এই অনুরোধ অনেকেই স্বীকার করিয়া বাড়ি ফিরিয়া গেলেন। রাসবিহারী আসিয়া বলিলেন, মা বিজয়া, তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো মা, তাহলে দয়াল বাবুকে এখানে এনে রাখবার চেষ্টা করো। বিজয়া বিস্মিত ও পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি সম্ভব কাকাবাবু? রাসবিহারী হাসিয়া কহিলেন, সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছোটবেলা থেকেই আমি জানি, একরকম আমারই তো বাল্য বন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল একেবারে খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের তো আর অভাব নেই। স্বচ্ছন্দে 2-4টি ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যকার শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহার সাংসারিক হীনাবস্থা শুনিয়া সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে তবে এখানেই রাখুন, আমি সত্যিই ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল। দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল। পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝি আসিয়া পৌঁছিল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহারও কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রের কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে। শুধু 2 দিনের জন্য সে দেশে আসিয়াছিল, 2 দিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ের মনে বাজিত যখনই সেই মাইক্রোস্কোপটার প্রতি তাহার চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়াও জিনিসটার দাম দেওয়া হইত। আর একটা কথা স্মরণ হইলে সে যেমন আশ্চর্য হইত তেমনি কুণ্ঠিত হইয়া পড়িত। 2 দিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মাইয়াছিল। ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই। না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মিলাইয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর ঠাঁই থাকিত না। তাই সেই 2 দিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত তখনই প্রাণপণ বলে মন হইতে তাহাকে সে দূরে ঠেলিয়া দিত। এমনি করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভেই হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল। 2 দিন হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়াই নিচে নামিয়াছিল। বুড়া দারোয়ান কানাইয়া সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়াছিল এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া 1 পেয়ালা চা খাইয়া লইতেছিল। নমস্কার। বিজয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে। তাহার হাতের পেয়ালা হাতেই রহিল। শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মেলিয়া সে চাহিল। না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়া রাখিল, আর একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। কহিল, এই কাজটা আমার এখনো সারা হয়নি, বুঝলেন? আপনি এক কাজ করুন তো, আর 1 পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি বলিয়া বিজয়া হাতের বাটিটা নামাইয়া রাখিয়া বাহির হইয়া গেল। কিন্তু কালীপদকে বলিয়া দিয়াই তৎক্ষণাৎ সে ফিরিয়া আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করিয়া দুলিয়া উঠিতে পারে তাহা সে জানিতই না। তথাপি এ কথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবেই কথাবার্তা অসম্ভব। মিনিট 5-6 সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া
যখন দেখিল কালীপদ চা লইয়া চলিতেছে, তখন সেও তাহার পিছন পিছন ঘরে আসিয়া প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ের প্রতি চাহিয়া বলিল, আপনি মনে মনে হয়তো ভারী বিরক্ত হয়েছেন। আপনি হয়তো কোথাও বের হচ্ছিলেন, আর আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট পাঁচেকের বেশি আপনাকে আটকাবো না। বিজয়া কহিল, আচ্ছা, আগে আপনি চা খান। বলিয়া হঠাৎ পশ্চিম দিকের জালনাটার প্রতি নজর পড়ায় সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আরে, ও জালনাটা কে খুলে দিয়ে গেল? নরেন্দ্র বলিল, কেউ না, আমি। আপনি কি করে খুললেন? যেমন করে সবাই খোলে, টেনে। কেন, কোনো দোষ হয়েছে? বিজয়া মাথা নাড়িয়া কহিল, না, এবং মুহূর্ত কয়েক তাহার লম্বা সরু সরু আঙুলের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানলাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক তো আমি দেখিনি। তাই নাকি? হ্যাঁ। কথা শুনিয়া নরেন হো হো করিয়া উচ্চ হাস্যে ঘর ভরিয়া দিল। সেই হাসি মনে পড়িয়া বিজয়ার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। হাসি থামিলে নরেন্দ্র সহজভাবে কহিল, সত্যি আমার আঙুলগুলো কিন্তু ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। বিজয়া হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, আপনার মাথাটা তার চেয়েও বেশি শক্ত, ঢু মারলে। তাই নাকি? কথাটা শেষ না হইতেই নরেন্দ্র আবার তেমনি উচ্চ হাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনি মধুর, এমনি উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সম্বরণ করা যায় না। নরেন পকেট হইতে 200 টাকার একটা নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দেয়া বলিল, এই জন্যেই আমি এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরও কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। নিন, আপনার টাকা নিন, আর আমার জিনিসটা দিন। বিজয়ার মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া সে কহিল, আর কি কি বলে পাঠিয়েছিলুম বলুন তো? নরেন্দ্র কহিল, অত আমার মনে নেই, আপনি সেটা আনতে বলে দিন তো। আমি 9:30 গাড়িতেই কলকাতায় ফিরে যাব। আর ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি জানেন, অত দূরে আর যেতে হয়নি। বিজয়ার মুখ উজ্জ্বল হইয়া উঠিল, কহিল, আমার ভাগ্য ভালো। নরেন্দ্র বলিল, হ্যাঁ, কিন্তু আমার তো আর সময় নেই, 9টা বাজে। চক্ষের নিমেষে বিজয়ার মুখের দীপ্তি নিভিয়া গেল, কিন্তু নরেন্দ্র তাহা লক্ষ্যও করিল না। কহিল, আমাকে এক্ষুনি বার হতে হবে, আপনি সেটা আনতে বলে দিন, কেমন? বিজয়া তাহার মুখের প্রতি চোখ তুলিয়া বলিল, এই শর্ত কি আপনার সঙ্গে আমার হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি সেটা আপনাকে ফিরিয়ে দিতে হবে? নরেন্দ্র লজ্জিত হইয়া কহিল, না না, তা নয় সত্যি, কিন্তু আপনার তো ওতে কোনো দরকার নেই। আজ নেই বলে কোনোদিন দরকার হবে না এ আপনাকে কে বললে? নরেন্দ্র মাথা নাড়িয়া দৃঢ় স্বরে কহিল, আমি বলছি ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। বিজয়া উত্তর দিল, তবে যে বিক্রি করবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে পাঠিয়েছিলুম বলে আপনি আবার আমার উপর রাগ করছেন? তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি হয়তো ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না, আমি এ টাকা সুদ দিচ্ছি আপনাকে। বিজয়া কহিল, কত সুদ দেবেন? যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় আমি বিক্রি করতে পারি। নরেন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল,
বেশ তো, তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই না। বিজয়া মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করিয়া যখন মুখ তুলিল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করিতে পারিত না। কিন্তু নরেনের সেদিকে দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি যে একটি শাইলক তা জানলে আমি এখানে আসতাম না। বিজয়া ভালো মানুষটির মতো কহিল, দেনার দায়ে যখন আপনার যথাসর্বস্ব আত্মসাৎ করেছিলুম তখন ভাবেননি? নরেন কহিল, না ভাবিনি, কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা আর আমার বাবা দুজনে করে গিয়েছিলেন, আমরা তো কেউ তার জন্য দায়ী নই। আচ্ছা ঠিক আছে, আমি চললুম। বিজয়া কহিল, না খেয়ে যাবেন না? নরেন উদ্ধতভাবে কহিল, না, আমি খাবার জন্য আসিনি। বিজয়া শান্তভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠপ্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি আপনার উপহাসের পাত্র? দেখুন, টাকা আপনার হয়তো ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার আপনার জন্মায় না, তা জানবেন। আপনি একটু হিসাব করে কথা কইবেন। বলিয়া সে লাঠিটা তুলিয়া লইল। বিজয়া কহিল, নইলে আপনার গায়ের জোর আছে এবং আপনার হাতে লাঠি আছে, এই তো? নরেন লাঠিটা ফেলিয়া দিয়া হতাশা ভরে চেয়ারটায় বসিয়া পড়িয়া কহিল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন। আপনার সঙ্গে আমি আর পারিনি। কিন্তু মনে থাকে যেন। বলিয়া সে আর আপনাকে সামলাইতে না পারিয়া হাসি চাপিতে চাপিতে দ্রুত পদে প্রস্থান করিল। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে তাহার লাঠিটা হাতে তুলিয়া উঠিয়া দাঁড়াইতেই বিজয়া ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই আমার যখন দেরি হয়ে গেল তখন আপনারও যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। নরেন যাওয়ার কথাটা বিশ্বাস করিল না, তথাপি জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হাত দেখতে? তাহার মুখের প্রতি লক্ষ্য করিয়া এইবার বিজয়া গম্ভীর হইল, কহিল, এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নতুন আচার্য এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে, চলুন না, একবার দেখে আসবেন। আচ্ছা চলুন। বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান, সেই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন, 3 দিন হলো তারও জ্বর, তার মাকে আনতে বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের আমার সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু, নাড়িটা দেখে একটু ওষুধ টষুধ যদি দেন। নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন কেমন? বিজয়ার মুখ কালি হইয়া গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে তো অনেক কথা, আজ ভালো করে বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই আপনি জানতে পারবেন। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার কোনো আবশ্যক নেই, তার অসুখটাও সম্ভবত কাল পরশুর মধ্যেই টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেনবাবু, আমারও কাল রাতে জ্বর হয়েছিল জানেন, আর আর আমার গায়েও ভয়ানক ব্যথা। নরেন হাসিয়া কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা হলো আপনার ভয়। বেশ তো, জ্বর যদি একটু হয়েই থাকে তাতে কি, আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই হবে তার তো কোনো মানে নেই। বিজয়ার চোখ দুটি ছলছল করিয়া আসিল।
কহিল, হলেই বা আমাকে আর দেখবে কে? আমার আর কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। বিজয়া হতাশভাবে মাথা নাড়িয়া কহিল, না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল। তবুও সকালবেলায় জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে বার হচ্ছিলুম। এখনো আমার গায়ে একটু জ্বর রয়েছে জানেন, এই দেখুন দেখুন না। বলিয়া সে ডান হাত বাড়াইয়া দিল। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া কহিল, আজ আপনি আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব। আপনার দয়া, বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে সে আর কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্থ রমণীর অসহায় দয়া ভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষচিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা 9টার মধ্যেই গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, বাবু আপনি এসেছেন? মায়ের বড় জ্বর বাবু, আপনি একবার ওপরে চলেন। নরেন্দ্র বিজয়ের ঘরে যখন উপস্থিত হইল, তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটফট করিতেছে। কে একজন পৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিয়রের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে, এবং অদূরে চৌকির উপর পিতাপুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারও চিত্ত যে ডাক্তারের আগমনে আশায় ও আনন্দে নাচিয়া উঠিল না, তাহা না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে ওকে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতে পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মেলিয়া চাহিল। প্রথমটা সে যেন ঠাউর করিতে পারিল না। তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন্দ্র তাহার শয্যার একাংশে গিয়াই উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়া সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। হ্যাঁ, আমি সমস্ত দিন পথের পানে চেয়েছিলুম। নরেন্দ্র ডাক্তার, তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগা পিতা পুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে একেবারে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়া লইয়া একান্ত করুণ স্বরে কহিল, কিন্তু কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি হয়তো আর বাঁচব না। বলো বলো, তুমি কোথাও যাবে না, বলো। জবাব দিতে গিয়া নরেন মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত নিকটবর্তী নিঃসংকোচিত্র শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে ক্ষুধিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে।
নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ার প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারে পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যত অল্পই থাকুক, এই কথাটা সে এক নিমেষেই টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতা পুত্রের চোখের চাহনিতে আর যে ভাবই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়াছিল এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা যখন 2 শতের স্থানে 4 শত ঘুরাইয়া আনিতে পারে, যাচাই যখন হইয়া গেছে, তখন সেদিক দিয়া কেন যে এখনো তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়াই পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা। এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে কিংবা বিজয়ের নিজের মুখেই প্রকাশ পাইয়াছে, তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল। ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশেই পর্দাটা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একবার হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক রোগ প্রকাশ পায়। সে কহিল, এই কালীপদ, সুয়ার কা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়া উঠিল। কালীপদ সুয়ার কা বাচ্চা এবং লাউ কথাটির অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহার আন্দাজ সে করিতে না পারিয়া ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিক একবার ওদিক মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর, অমন হেস্টি হয়েও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষেই শোভা পায় না, বুঝেছ? ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো কিসে করে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই এমন একটা অসভ্য লোককে ঘরের মধ্যে ঢোকালে যে ভদ্র মহিলার সম্মান পর্যন্ত রাখতে জানে না। অকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়ারও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া তাহাতে আসিয়া বসিল। রাসবিহারী বিজয়ার মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ কহিলেন, আমি সমস্তই বুঝি বিলাস। এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তো তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছে করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতিনীতি আচার ব্যবহার জানতো তাহলে কি আর ভাবনা ছিল বাবা? সেই জন্যে রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এই বাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি সব বেটাদের দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকেই শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে আর কি করে
তার কোনো ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? হ্যাঁ, আমি বুড়ো মানুষ, সেই আমি পর্যন্ত অসুখ শুনে কিরকম যে চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, আর তার উপরে উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দেয়া কহিল, না, আমি কিন্তু কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে পা ঠুকিয়া সতেজে কহিল, আলবাত দেখিয়ে গেছেন, কালীপদ তার সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল। তাহার পিতা থমকাইয়া দিয়া বলিলেন, আহ, কি করো কি তুমি বিলাস? হ্যাঁ, উনি যখন অস্বীকার করছেন তখন কি আর কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথাই সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখেই মাথা হারিও না বিলাস, স্থির হও, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করার জন্যই বিপদ পাঠিয়ে দেন। বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন যে ভুলে যাও, তাই তো আমি ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা উনি বলেই থাকেন, তাতেই বা কি? হ্যাঁ, কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, আর উনি তো একেবারে ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া তিনি বলিলেন, যাক, জ্বর তাহলে অতি সামান্যই। হ্যাঁ, আপনি বলছেন, চিন্তা করার তো কোনো কারণ নেই, তাই তো? এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহিয়াছিল, কিন্তু এইবার একটা কহিল, আমার বলায় কি যায় আসে বলুন? আমার উপর তো আর নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটার নিহিত খোঁচা যাই থাক না কেন, এ জবাব দিবার তাহার অধিকার ছিল। কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, কহিল, তুমি কার সঙ্গে কথা কইছ তা মনে রেখে কথা কইও বলে দিচ্ছি। এই ঘর না হয়ে যদি আর কোথাও হতো তাহলে তোমার বিদ্রূপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি যে অপরাধ ঘটিয়াছে কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে, কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ তাহা নরেন্দ্র আজিও জানিত না। বিজয়া এখানে আসিবার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিন যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতা পুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দেশ্য ও অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময়ে বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন তখন আপনি আর নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার আগে দয়ালবাবুকে একবার দেখে যাবেন।
শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফিরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? হ্যাঁ। তারপর ছেলেকে নানা প্রকার ভৎসনার মধ্যে দিয়ে বারংবার এই কথাটাই তিনি প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র এবং অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকার ছেলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি, বাবা নরেন, এটা কিন্তু আমি ভুলিতে পারিনে যে তুমি আমাদের সেই জগদীশের ছেলে। হ্যাঁ, বনমালী জগদীশ দুজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমি পড়ে আছি। কিন্তু খুলে বলতে পারিনে নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আরেক দিনের কথাগুলি যেন মনে পড়ায় তিনি বলিয়া উঠিলেন, ওই যে সেই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি কিন্তু সত্যি তোমার উপরে বড় বিরক্ত হয়েছিলাম নরেন। বলিয়া একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা কিন্তু বড় রূঢ়। হ্যাঁ, হয়নি বলতে পারলেই সাংসারিক হিসাবে ভালো হয়, বলতে শুনতে সব দিক থেকেই নিরাপদ। কিন্তু যাক। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়। বন্ধুরা বলেন, বেশ তো, মিথ্যে যখন তুমি কোনো কালেই বলতে পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলিলে, কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ থেকে নিস্তার পাওয়া যায় তবে তাই করো না কেন? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি বাবা, যে যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা, এসব হয় কি করে বলো দেখি? এরা আমার ভালোই চায়, তা আমি বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন বাবা, সে অসাধ্য সাধন আমি বা কেমন করে করি বলো দেখি? হ্যাঁ, তা যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনোদিনই ভালোবাসিনি, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া নিয়া তিনি কহিলেন, আর একটা কথা কি জানো নরেন, এই সংসারেই চিরকাল আছি বটে, চুল পাকিয়ে ফেললাম তাও সত্য, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধা মেলে তা আজ এই পাকা মাথাটায় ঢুকলো না।
নইলে নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এ কথা তোমার মুখের উপরে বলে তোমার মনে আজ আমি ক্লেশ দেব কেন তা বলো দেখি। হ্যাঁ? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না না, ও কথা বলো না নরেন, ও কথা বলো না। কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, কিন্তু যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধোমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না বাবা। ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখেই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তা তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন তো ভাবাও আর চলে না, আর দাম দিতেও বিলম্ব করা চলে না। তা মনে মনে বললাম, আমার বিজয়া মা যখন ইচ্ছে যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা আজই পাঠিয়ে দিই, কারণ সে বেচারা হয়তো ওই টাকা নিয়েই বিদেশে যাবে। তাহলে তো একটা দিনও আর দেরি করা কর্তব্য নয়। হ্যাঁ, তার উপর সে যখন আমার জগদীশেরই ছেলে। নরেন তখনকার কটু কথাগুলি স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা তো আমার মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করবার কথাটা একেবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হওয়ায় এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন। তিনি লোক চিনিতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনও সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক ও উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজে হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনো দিনই কিছু জানিতে চাহে না। তিনি বলিলেন, বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জা বোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি, বিজয়া যদি একবার তার মত নিয়ে সেটা কিনত, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই উঠতে পারত না। তুমি বলো দেখি বাবা, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ের কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়েই বিলাস যে কিরকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার আর বুঝতে বাকি নেই। আর হওয়াই তো স্বাভাবিক। হ্যাঁ, সমস্ত ভালো মন্দ, সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করাও তো তারই কাজ, কি বলো, তাই না? তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু 2 দিন পূর্বে চিন্তা করলেও এসব অপ্রিয় ব্যাপার তো আর ঘটতে পারত না। নিতান্ত তো আর বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। হ্যাঁ, কি বলো? কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না, কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল। অথচ বুঝিয়া লইবার মতো কোনো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত 2 চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন,
তুমি কিন্তু বাবা বিলাসের মনের অবস্থা বুঝে তোমার মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পারবে না বাবা। আর আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, যে এদের বিবাহ তো বৈশাখেই হবে, তা যদি তুমি কলকাতাতেই থাকো তবে শুভকর্মে যোগ দিতে কিন্তু হবে তোমাকে, হ্যাঁ, তা কিন্তু আমি বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়াইয়া জানাইল, আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বরকন্যার জন্মকাল হইতেই যে ইহা স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা তিনি বলিয়া উঠিলেন, ভালো কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি কোনো আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলেতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, তা বেশ বেশ বেশ, ওষুধের দোকান, হ্যাঁ, কাঁচা পয়সা, ঠিকই থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে। নরেন এই ইঙ্গিতের ধার দিয়াও গেল না, শুধু কহিল, আগে হ্যাঁ। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না, একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে মাইনেটা কি রকম দিচ্ছে? নরেন্দ্র বলিল, পরে হয়তো কিছু বেশি দিতে পারে, আপাতত 400 টাকা মাত্র দেয়। 400? হ্যাঁ, 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, তা বেশ বেশ, শুনে বড় সুখী হলাম বাবা। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়া নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়াছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। সে জিজ্ঞাসা করিল, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানাইলেন যে তাহাকে তাহাদের গ্রামের বাটিতে পাঠাইয়া দেওয়া হইয়াছে, সে কেমন আছে তিনি বলিতে পারেন না। উভয়েই ঘরের বাহির হইয়া আসিলেন। তাহাকে আর একবার উপরে যাইতে হইবে, ছেলে তখনও অপেক্ষা করিয়া আছে, সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর লওয়া আবশ্যক। বারান্দার শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল। তাহার পরে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে কহিল, আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন। বলবেন যে প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণেও উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ের সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন। বলিয়াই সে মুখ ফিরাইয়া একটু দ্রুত গতিতেই প্রস্থান করিল। স্নান নাই, আহার নাই, মাথার উপর কড়া রৌদ্র। মাঠের উপর দিয়া নরেন্দ্র দীঘায় চলিতেছিল, কিন্তু কিছুই তাহার ভালো লাগিতেছিল না। তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল, তাহার কিসের গরজ? কে একটা স্ত্রীলোক তাহার শ্রদ্ধার পাত্রকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছে বলিয়াই সে যাহাকে কখনো চোখেও দেখে নাই, তাহাকে দেখিবার জন্যই এই রৌদ্রের মধ্যে এতখানি মাঠ ভাঙিতেছে। এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার এক বিন্দু অধিকার ছিল না, তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, এবং ইহা রক্ষা করিতে যাওয়াও যে নিজের সম্মানের হানিকর, ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল, অথচ মুখ ফিরিয়া চলিয়া যাইতেও পারিল না। এক পা করিয়া সেই দীঘার দিকেই অগ্রসর হইতে লাগিল, এবং অনতিকাল পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকেই বজায় রাখিতে নিজের বাটির দ্বারদেশে আসিয়া উপস্থিত হইল। এক টুকরা কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তারের খেতাবটা জুড়িয়া দিয়া
ভিতরে পাঠাইয়া দিল। সেইটা পাঠ করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে, ইহা তাহার নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল, এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে তিনি এই বাড়িতে বাস করিতেছেন, এই লজ্জায় তিনি যে কি করিয়া মুখ দেখাইবেন তাহা ভাবিয়া পাইলেন না। ক্ষণিক পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল, তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া তিনি চাহিয়া রহিলেন। তাহার মনে হইল ব্যাধি তাহার যাই হোক এবং যত বড়ই হোক, আর ভয় নাই, এ যাত্রা তিনি বাঁচিয়া গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছু মাত্র নাই। এই আশ্বাস পাইয়া তিনি উঠিয়া বসিলেন। এমনকি স্টেশন পর্যন্তও যাওয়া সম্ভব হইবে কিনা তাহা ভাবিতে লাগিলেন। বিজয়া নিজে শয্যাগত হইয়াও তাহাকে বিস্মৃত হয় নাই। সেই অনুরোধ করিয়া ডাক্তার সাহেবকে পাঠাইয়া দিয়াছে শুনিয়া কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করিয়া উঠিল। দেখিতে দেখিতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমিয়া উঠিল। নরেন্দ্রের চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হইয়া উঠিয়াছিল, কিন্তু এই বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা ও অন্তরের সুচিতার সংস্পর্শে তাহার অর্ধেক পরিষ্কার হইয়া গেল। কথায় কথায় সে বুঝিল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিচ নিতান্তই যৎসামান্য, কিন্তু ধর্ম বস্তুটিকে বৃদ্ধ বুক দিয়া ভালোবাসেন, এবং সেই অকৃত্রিম ভালোবাসাই যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাহার চোখের দৃষ্টিকে অসামান্য রূপে স্বচ্ছ করিয়া দিয়াছে। কোনো ধর্মের বিরুদ্ধেই তাহার নালিশ নাই, এবং মানুষ খাঁটি হইলেই যে সকল ধর্মই তাহাকে খাঁটি জিনিসটিই দিতে পারে, ইহাই তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাসবিহারীর কানে গেলে তাহার আচার্যপদ বহাল থাকিত কিনা ঘোর সন্দেহ। কিন্তু বৃদ্ধের শান্ত, সরল ও বিদ্বেষলেশহীন কথা শুনিয়া নরেন্দ্র মুগ্ধ হইয়া গেল। রাসবিহারী ও বিলাসবিহারীরও তিনি অনেক গুণগান করিলেন। তিনি যাহারই কথা বলেন তাহারই মতো সাধু পুরুষ জগতে আর দ্বিতীয় দেখেন নাই বলেন। বৃদ্ধের মানুষ চিনিবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া নরেন্দ্র মনে মনে হাসিল। পরিশেষে বিলাসের প্রসঙ্গেই তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত জানাইলেন যে সে উপলক্ষেই তাহাকে আচার্যের দায়িত্ব গ্রহণ করিতে হইবে, ইহাই বিজয়ার অভিলাষ, এবং এই বিবাহই যে ব্রাহ্ম সমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করিতেও তিনি বিরত হইলেন না। কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এতদূর বিহ্বল হইয়া না উঠিলে অত্যন্ত অনায়াসেই দেখিতে পাইতেন এই শেষের আলোচনা কি করিয়া তাহার শ্রোতার মুখের উপর কালি ঢালিয়া দিতেছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎপরনাস্তে পীড়াপিড়ি করিয়াও রাজি করাইতে পারিলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন যথার্থ শ্রদ্ধাভরে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া গেল, তখন কোথায় যে তাহার ব্যথা, কেন যে তাহার সমস্ত মন উদ্ভ্রান্ত, বিপর্যস্ত, সমস্ত সংসার এরূপ তিক্ত বিস্বাদ হইয়া গেছে, তাহা জানিতে তাহার আর বাকি রহিল না। নদী পার হইতেই বাম দিকে অনতি দূরে জমিদার বাটির সৌধ চূড়া চোখে পড়ায় আর একবার নূতন করিয়া তাহার দুই চক্ষু জ্বলিয়া গেল। সে মুখ ফিরাইয়া লইয়া সোজা মাঠের পথ ধরিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুত পদে চলিতে লাগিল। আজ এমন অকস্মাৎ এত বড় আঘাত না খাইলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনিতেও পারিত না। এতদিন তাহার জানা ছিল এ জীবনে হৃদয় তাহার একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবাসিয়াছে। সেখানে কোনো কালে কোনো জিনিসেরই যে জায়গা মিলিবে না, তাহা নিঃসংশয়ে বিশ্বাস করিতে বলিয়াই জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তাহার কাছে একেবারে তুচ্ছ হইয়া গিয়াছিল। কিন্তু আজ আঘাত খাইয়া ধরা পড়িল হৃদয় তাহারই অজ্ঞাত স্বরে আর একটা বস্তুকে এমনি একান্ত করিয়া ভালোবাসিয়াছে। তখন ব্যথায় ও বিস্ময়েই শুধু চমকিয়া গেল না, নিজের কাছেই যেন
অত্যন্ত ছোট হইয়া গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝিতে তাহার বাধিল না। বিজয়ের সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তায় যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই লইয়া বিলাসের সহিত না জানি সে কতই হাসিয়াছে, ইহা কল্পনা করিয়া তাহার সর্বাঙ্গ লজ্জায় বারবার করিয়া শিহরিত হইতে লাগিল। এই তো সেদিন যে তাহার সর্বস্ব গ্রহণ করিয়া পথে বাহির করিয়া দিতেও এক বিন্দু দ্বিধা করে নাই, তাহারই কাছে দৈন্য জানাইয়া তাহার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রয় করিতে যাইবার চরম দুর্মতি তাহার কোন মহাপাপে জন্মিয়াছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়া কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলিয়া এত দূরে ছুটিয়া আসিতে পারে, এ শাস্তি তাহার উপযুক্তই হইয়াছে। বেশ করিয়াছে বিলাস, তাহাকে অপমান করিয়া বাটির বাহির করিয়া দিয়াছে। স্টেশনে পৌঁছিয়া দেখিল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মূল, সেইটাকেই লইয়া কালীপদ দাঁড়াইয়া আছে। সে কাছে আসিয়া বলিল, ডাক্তার বাবু, মাঠান আপনাকে এইটে পাইতে দিয়েছেন। নরেন্দ্র তিক্ত স্বরে কহিল, কেন? কেন তাহা কালীপদ জানিত না। এই জিনিসটা যে ডাক্তারবাবুর এবং ইহাকেই লক্ষ্য করিয়া যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটিয়া গিয়াছে, ইহা সম্মুখে এবং দ্বারের অন্তরাল হইতে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটাইয়া হাসি মুখে বলিল, আপনি ফিরে নিতে চেয়েছিলেন যে? নরেন্দ্র মনে মনে অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, না, চাইনি, দাম দেবার টাকা নেই আমার। কালীপদ বুঝিল ইহা অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ের মনের ভাব এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখিয়াছে। সে তাহার সেই জ্ঞানটুকু আরও একটু ফলাও করিয়া হাসিল, একটু তাচ্ছিলের ভাব করিয়া কহিল, বাড়ি তো দাম, মাঠানের কাছে 200-400 টাকা আবার টাকা নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনি, যখন জোগাড় করতে পারবেন তখন দামটা পাইতে দেবেন। অর্থ সম্বন্ধে তাহার প্রতি বিজয়ের এই অযাচিত বিশ্বাস নরেন্দ্রের ক্রোধটাকে একটু নরম করিয়া আনিলেও তাহার কণ্ঠস্বরের তিক্ততা দূর করিতে পারিল না। তাই সে যখন 200 পরিবর্তে 400 দিবার অক্ষমতা জানাইয়া কহিল, না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই, 200 টাকার বদলে 400 টাকা আমি দিতে পারবো না। তখন কালীপদ অনুনয়ের স্বরেই বলিয়া উঠিল, না না ডাক্তারবাবু, তা হবে না, আপনি সঙ্গে করে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়ে যাব। এই জিনিসটা সম্বন্ধে তাহার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দুচক্ষে দেখিতে পারিত না বলিয়া তাহার প্রতি অনেকটা আক্রোশবশতই নরেনের প্রতি তাহার এক প্রকার সহানুভূতি জন্মিয়াছিল। সেই জন্য দারোয়ানকে দিয়া পাঠাইতে বলিয়া বিজয়া আদেশ করিলেও কালীপদ নিজে যাচিয়া এতটা পথ এই ভারী বাক্সটা বহিয়া আনিয়াছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করিতেছে কল্পনা করিয়া সে আরও একটু কাছে ঘেঁষিয়া গলা খাঁটো করিয়া বলিল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু, মাঠান ভালো হয়ে চাই কি, দামটা আপনারে ছেড়ে দিতেও পারেন। এই ইঙ্গিতটা শুনিয়া নরেন্দ্র অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিল। বটে, সে ডাকিয়াছে অথচ বিলাস তাহার অপমান করিয়াছে, এই বুঝি তাহারই যৎকিঞ্চিৎ কৃপার বকশিস। কিন্তু প্ল্যাটফর্মের উপর আরও লোকজন ছিল বলিয়াই সে যাত্রা কালীপদর একটা ফাঁড়া কাটিয়া গেল। নরেন্দ্র কোনো মতে আপনাকে সংবরণ করিয়া লইয়া বাহিরের পথটা হাত দিয়া নির্দেশ করিয়া শুধু বলিল, যাও তুমি, যাও আমার সম্মুখ থেকে। বলিয়াই সে মুখ ফিরাইয়া আর একদিকে চলিয়া গেল। কালীপদ হতবুদ্ধি বিউফলের ন্যায় কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটা যে কি হইল তাহা তাহার মাথাতেও ঢুকিল না। মিনিট 15 পরে গাড়ি আসিলে নরেন্দ্র যখন গাড়িতে উঠিয়া বসিল, তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানালার কাছে আসিয়া ডাকিল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চাহিয়াছিল। মুখ ফিরাইতেই কালীপদর মলিন মুখের উপর চোখ পড়িল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করিয়া
সে মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। তাই একটু হাসিয়া সদয় কণ্ঠে কহিল, আবার কি? সে এক টুকরো কাগজ এবং পেন্সিল বাহির করিয়া বলিল, আপনার ঠিকানাটা যদি একটু লিখে দিতেন। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, ওই মাঠান বলে দিলেন। মাঠানের নামে এবার নরেন্দ্রর আত্মবিস্মৃতি ঘটিল। অকস্মাৎ সে প্রচণ্ড একটি ধমক দিয়া বলিয়া উঠিল, বেরো বেরো এখান থেকে বলছি, পাজি নচ্ছার কোথাকার। কালীপদ চমকিয়া দুপা হটিয়া গেল এবং পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিল। সে ফিরিয়া আসিয়া যখন উপরের ঘরে প্রবেশ করিল, তখন বিজয়া খাটের বাজুতে মাথা রাখিয়া চোখ বুজিয়া হেলান দিয়া বসিয়াছিল। পদশব্দে চোখ মেলিতেই কালীপদ কহিল, ফিরিয়ে দিলেন মাঠান, নিলেন না? বিজয়ের দৃষ্টিতে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না। কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে কহিল, বাবা কি রাগ! ঠিকানা জিজ্ঞেস করায় সে যেন একেবারে তেরে মারতে এলেন আমারে। ইহার উত্তরেও বিজয়া কোনো কথা কহিল না। সমস্ত পথটা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসিয়াছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলিবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়া চাহিয়া দেখিল, বিজয়ের দৃষ্টি তেমনি নির্বিকার, তেমনি শূন্য। হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়া শুনিয়াই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিল। তাই সে অপ্রতিভভাবে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাহির হইয়া গেল। পাঁচ ছয় দিনের মধ্যেই বিজয়ের রোগ সারিয়া গেল বটে, কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল। বিলাস ভালো ডাক্তার ডাকিয়া বলকারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বাড়িয়াই যাইতে লাগিল। এদিকে ফাল্গুন শেষ হইতে চলিল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর ইহাই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন, কন্যা তেমনি শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাসবিহারী প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছু মাত্র ত্রুটি হইতেছে না। তবে এ কি? সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা বাহির হইতে কেমন করিয়া না জানি একটু অতিরঞ্জিত করিয়াই পিতা পুত্রের কানে গিয়াছিল। শুনিয়া ছোট তরফ যতই লাফাইতে লাগিল, বড় তরফ ততই তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন। পরিশেষে তিনি ছেলেকে বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে এই সকল ছোটখাটো বিষয় লইয়া দাপাদাপি করিয়া বেড়ানো যে শুধু নিষ্প্রয়োজন তাই নয়, তাহার অসুস্থ দেহের উপর হাঙ্গামা করিতে গেলে হিতে বিপরীত ঘটাও অসম্ভব নয়। বিলাস পৃথিবীর আর যত লোককেই তুচ্ছ তাচ্ছিল্য করুক, পিতার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতির করিত। কারণ ঐহিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষতার এত অপর্যাপ্ত নজির রহিয়া গেছে যে তাহার প্রমাণ্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকার অসম্ভব। সুতরাং এই লইয়া বুকের মধ্যে তাহার যত বিষই গজাইয়া উঠিতে থাকুক, প্রকাশ্য বিদ্রোহ করিতে সে সাহস করে নাই। কিন্তু আর সহিল না। সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালীপদকে লইয়া পড়িল এবং প্রথমটা এই মারি তো সেই মারি করিয়া অবশেষে তাহার মাহিনা চুকাইয়া দিতে গোমস্তার প্রতি হুকুম করিয়া তাহাকে সে ডিসমিস করিল। চিকিৎসক বিজয়ার সকালে বিকালে যৎকিঞ্চিৎ ভ্রমণের ব্যবস্থা করিয়াছিলেন। সেদিন সকালে সে নদীর তীরে একটু ঘুরিয়া ফিরিয়া বাটি ফিরিতেই কালীপদ অশ্রু বিকৃত স্বরে আসিয়া বলিল, মা, ছোটবাবু আমাকে জবাব দিলেন। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কালীপদ কাঁদিয়া ফেলিয়া বলিল, কর্তাবাবু স্বর্গে গেছেন,
কিন্তু তেনার কাছেও কখনো গাল মন্দ খাইনি মা, কিন্তু আজ। বলিয়া সে ঘন ঘন চোখ মুছিতে লাগিল। তারপরে কান্না শেষ করিয়া যাহা কহিল তাহার মর্ম এই যে, যদিচ সে কোনো অপরাধ করে নাই, তথাপি ছোটবাবু তাহাকে দুচক্ষে দেখিতে পারেন না। ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন আমি তাহাকে নিজেই জানাই নাই, কেন আমি তাহাকে ঘরে ডাকিয়া আনিয়াছিলাম, ইত্যাদি ইত্যাদি। বিজয়া চৌকির উপর অত্যন্ত শক্ত হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ পর্যন্ত একটা কথাও কহিল না। পরে জিজ্ঞাসা করিল, তিনি কোথায়? কালীপদ বলিল, কাছারি ঘরে বসে কাগজ দেখছেন। বিজয়া ক্ষণকাল ইতস্তত করিয়া কহিল, আচ্ছা দরকার নেই, এখন তুই কাজ করগে যা। বলিয়া সে নিজেও চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে জানালা দিয়া সে দেখিতে পাইল বিলাস কাছারি ঘর হইতে বাহির হইয়া বাড়ি চলিয়া গেল। কেন যে সে আজ তত্ত্ব লইতে বাড়ি ঢুকিল না তাহা সে বুঝিল। দয়াল আরোগ্য হইয়া আবার নিয়মিত কাজে আসিতেছিলেন। সন্ধ্যার পূর্বে ঘরে ফিরিবার সময় এক একদিন বিজয়া তাহার সঙ্গ লইত এবং কথা কহিতে কহিতে কতকটা পথ আগাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিত। নরেনের প্রতি দয়ালের অন্তঃকরণ সম্ভ্রমে কৃতজ্ঞতায় একেবারে পরিপূর্ণ হইয়াছিল। পীড়ার কথা উঠিলে বৃদ্ধ এই নবীন চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্র মুখ হইয়া উঠিতেন। বিজয়া চুপ করিয়া শুনিত, কিন্তু কোনরূপ আগ্রহ প্রকাশ করিত না বলিয়াই দয়াল মুখ ফুটিয়া বলিতে পারিতেন না যে তাহার ইচ্ছা ইহাকে ডাকাইয়া একবার বিজয়ার অসুখের কথাটা জিজ্ঞাসা করা হয়। ভিতরের রহস্য তখনও তাহার সম্পূর্ণ অগোচর ছিল বলিয়াই বিজয়ার নীরব উপেক্ষায় তিনি মনে মনে পীড়া অনুভব করিয়া সহস্র প্রকার ইঙ্গিতের দ্বারা প্রকাশ করিতে চাহিতেন যে হোক সে ছেলে মানুষ। কিন্তু যেসব নামজাদা বৃক্ষ চিকিৎসকের দল তোমার মিথ্যা চিকিৎসা করিয়া টাকা এবং সময় নষ্ট করছে, তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ, এ আমি শপথ করে বলতে পারি। কিন্তু এই গোপন রহস্যের আভাস পাইতে তাহার বেশি দিন লাগিল না। দিন ৫-৬ পরেই একদিন সহসা তিনি বিজয়ের ঘরে আসিয়া বলিলেন, কালীপদকে তো আর আমি ও বাড়িতে রাখতে পারি নে মা। বিজয়ার এ আশঙ্কা ছিলই, তথাপি সে জিজ্ঞাসা করিল, কেন? দয়াল কহিলেন, তুমি যাকে বাড়িতে রাখতে পারলে না, আমি তাকে রাখবো কোন সাহসে বলো দেখি মা। বিজয়া মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল, কিন্তু সেটাও তো আমারই বাড়ি। দয়াল লজ্জা পাইয়া বলিলেন, তা তো বটেই, তা তো বটেই, আমরা সকলেই তো তোমারই আশ্রিত মা, কিন্তু। বিজয়া জিজ্ঞাসা করিল, তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন? দয়াল চুপ করিয়া রহিলেন। বিজয়া বুঝিতে পারিয়া কহিল, তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দেবেন, সে আমার বাবার চাকর, তাকে আমি বিদায় দিতে পারব না। দয়াল ক্ষণকাল মৌন থাকিয়া সংকোচের সহিত কহিলেন, কাজটা কি ভালো হবে মা? তার অবাধ্য হওয়াও তো তোমার কর্তব্য নয়। বিজয়া ভাবিয়া বলিল, তাহলে আমাকে কি করতে বলেন? দয়াল কহিলেন, তোমাকে কিছুই করতে হবে না মা, কালীপদ নিজেই বাড়ি যেতে চাচ্ছে, তা আমি বলি কি কিছুদিন সে না হয় তাই যাক। বিজয়া অনেকক্ষণ নীরব থাকিয়া একটা দীর্ঘ শ্বাসের সঙ্গে বলিল, বেশ, তবে তাই হোক, কিন্তু যাবার আগে তাকে একবার এখানে পাঠিয়ে দেবেন। দীর্ঘ শ্বাসের শব্দে চকিত হইয়া বৃদ্ধ মুখ তুলিতেই এই তরুণীর মলিন মুখের উপর একটা নিবিড় ঘৃণার ছবি দেখিতে পাইয়া তিনি স্তম্ভিত হইয়া গেলেন। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা বলিতে তাহার সাহস হইল না। ইহার পর ৪-৫ দিন দয়ালকে আর দেখিতে পাওয়া গেল না। বিজয়া কাছারি ঘরে সংবাদ লইয়া জানিল তিনি কাজেও আসেন নাই। শুনিয়া উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছিল যে লোক পাঠাইয়া সংবাদ লওয়া প্রয়োজন কিনা। এমনি সময়ে দ্বারের বাহিরে তাহারই কাশির শব্দ শুনিয়া সানন্দে সে উঠিয়া দাঁড়াইল এবং অভ্যর্থনা করিয়া তাহাকে ঘরে আনিয়া বসাইল।
দয়ালের স্ত্রী চিররুগ্না। হঠাৎ তাহারই অসুখের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বাহির হইতে পারেন নাই, নিজেকেই পাক করিতে হইয়াছিল। অথচ তাহার নিরুদ্বেগ মুখের চেহারায় বিজয়া বুঝিতে পারিল যে বিশেষ কোনো ভয় নাই। তথাপি প্রশ্ন করিল, এখন তিনি কেমন আছেন? দয়াল বলিলেন, আজ ভালো আছেন মা। নরেনবাবুকে চিঠি লিখতে তিনি কাল বিকেলেই এসে ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভুত চিকিৎসা মা! 24 ঘন্টার মধ্যেই পীড়া যেন একেবারে 12 আনা আরোগ্য হয়ে গেছে। বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, ভালো হবে না? আপনাদের সকলের কি আর সোজা বিশ্বাস তার উপরে? দয়াল বলিলেন, সে সত্যি কথা মা, সে সত্যি কথা, কিন্তু বিশ্বাস তো আর শুধু শুধু হয় না মা। আমরা পরীক্ষা করে দেখেছি কি না, মনে হয় যেন ঘরে পা দিলেই সমস্ত রোগ একেবারে ভালো হয়ে যাবে। তা হবে বলিয়া বিজয়া আবার একটুখানি হাসিল। এবার দয়াল নিজেও একটু হাসিয়া কহিলেন, শুধু তারই চিকিৎসা করে যাননি মা, আরও একজনের ব্যবস্থাও তিনি করে গেছেন। বলিয়া তিনি টেবিলের উপর এক টুকরো কাগজ মেলিয়া ধরিলেন। একখানা প্রেসক্রিপশন, তাহার উপরে বিজয়ার নাম লেখা। লেখাটুকুর উপর চোখ পড়িবা মাত্রই ওই কয়টা অক্ষর যেন আনন্দের বাণ হইয়া বিজয়ার বুকে আসিয়া বিঁধিল। পলকের জন্যে তাহার সমস্ত মুখ আরক্ত হইয়াই একেবারে ছাইয়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। বৃদ্ধ নিজের কৃতিত্বের পুলকে এমনি বিভোর হইয়াছিলেন যে সেদিকে দৃষ্টিপাতও করিলেন না। বলিলেন, তোমাকে কিন্তু মা উপেক্ষা করতে আমি দেব না, তা আমি বলে দিচ্ছি। ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে, এই আমি তোমায় বলে রাখলুম। বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এই যে একেবারে অন্ধকারে ঢিল ফেলা। বৃদ্ধ গর্বে প্রদীপ্ত হইয়া বলিলেন, হিস, তাই বুঝি? এই কি আর তোমার নেটিভ ডাক্তার পেয়েছ মা, যে দক্ষিণা দিলেই লিখে দেবে? হ্যাঁ, এ যে বিলেতের বড় পাশ করা ডাক্তার, নিজের চোখে না দেখে যে এরা কিছুই করেন না, এদের দায়িত্ব বোধ কি আর সোজা মা? অকৃত্রিম বিস্ময়ে বিজয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, নিজের চোখে দেখে কিরকম? কে বললে আমাকে তিনি দেখে গেছেন? এ তো শুধু আপনার মুখের কথা শুনে শুনেই ওষুধ লিখে দিয়েছেন। দয়াল বারবার করিয়া মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, না 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 মা, তা কখনোই নয়, তা কখনোই নয়। কাল ওই যখন তুমি তোমাদের বাগানের রেলিং ধরে দাঁড়িয়েছিলে, তখন ঠিক তোমার সম্মুখের পথ দিয়েই তিনি হেঁটে গেছেন। তোমাকে ভালো করেই তিনি দেখে গেছেন, বোধহয় অন্যমনস্ক ছিলে বলেই। বিজয়া হঠাৎ চমকিয়া উঠিল, কহিল, তার কি সাহেবী পোশাক ছিল? মাথায় হ্যাট ছিল? দয়াল কৌতুকের প্রাবল্যে হা হা করিয়া হাসিতে হাসিতে বলিতে লাগিলেন, কে বলবে মা যে সে একেবারে খাঁটি সাহেব নয়? হ্যাঁ, কে বলবে সে আমাদের স্বজাতি বাঙালি? আমি নিজেই যে একেবারে হঠাৎ চমকে গিয়েছিলুম মা। সম্মুখ দিয়া গিয়াছেন, ঠিক চোখের উপর দিয়া গিয়াছেন, তাহাকে দেখিতে দেখিতেই গিয়াছেন, অথচ একটি বারের বেশি দৃষ্টিপাত পর্যন্ত করে নাই। পুলিশের কোনো ইংরেজ কর্মচারী ভাবিয়া বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামাইয়া লইয়াছিল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ঝড় বহিয়া গেল, বৃদ্ধ তাহার কোনো সংবাদই রাখিলেন না। তিনি নিজের মনে বলিয়া যাইতে লাগিলেন, মাঝে শুধু চৈত্র মাসটা বাকি, বৈশাখের প্রথম না হয়তো দ্বিতীয় সপ্তাহেই তো বিবাহ। আমি তাকে বললাম যে মায়ের যে আমার শরীর সারে না ডাক্তারবাবু, একটা কিছু ওষুধ দিন যাতে। তাহার মুখের কথাটা ওইখানেই অসমাপ্ত রহিয়া গেল। এভাবে অকস্মাৎ থামিয়া যাইতে দেখিয়া মুখ তুলিয়া তাহার দৃষ্টি অনুসরণ করিতেই
বিজয়া দেখিল বিলাস ঘরে ঢুকিতেছে। একটা আলোচনা চলিতেছিল, তাহার আগমনে বন্ধ হইয়া গেল। প্রবেশ মাত্রই ইহা অনুভব করিয়া বিলাসের চোখ মুখ ক্রোধে কালো হইয়া উঠিল, কিন্তু আপনাকে যথাসাধ্য সংবরণ করিয়া সে নিকটে আসিয়া একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। ঠিক সম্মুখে প্রেসক্রিপশনটা পড়িয়াছিল। দৃষ্টি পড়ায় হাত দিয়া সেখানা টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া আগাগোড়া ৩-৪ করিয়া পড়িয়া যথাস্থলে সেটাকে রাখিয়া দিয়া সে কহিল, নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি, হ্যাঁ এলো কি করে, ডাকে নাকি? কেহই সে কথার উত্তর দিল না। বিজয়া ঈষৎ মুখ ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া রহিল। বিলাস হিংসায় পোড়া একটুখানি হাসিয়া কহিল, তাহলে ডাক্তার তো হলেন নরেন ডাক্তার, এই তো? তাই বুঝি এদের কারোর ওষুধ খাওয়া হয় না? শিশির ওষুধ শিশিতেই পচে আর তারপরে ফেলে দেওয়া হয়? তা না হয় হলো, কিন্তু এই কলির ধন্বন্তরীটি এই কাগজখানি পাঠালেন কি করে তা শুনি, ডাকে নাকি? এই প্রশ্নেরও কেহ জবাব দিল না। সে তখন দয়ালের প্রতি চাহিয়া কহিল, আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন, সিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল। তা বলি, আপনি কিছু জানেন নাকি? এই জমিদারি সেরেস্তায় বিলাসবিহারীর অধীনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাহাকে বাঘের মতো ভয় করিতেন। কালীপদর মুখে শুনিতেও তাহার কিছু বাকি ছিল না। সুতরাং প্রেসক্রিপশনখানা হাতে করা পর্যন্তই তাহার বুকের ভিতরটা বাঁশপাতার মতো কাঁপিতেছিল। এখন প্রশ্ন শুনিয়া মুখের ভিতর জিভটা তাহার এমনি আড়ষ্ট হইয়া গেল যে কথা বাহির হইল না। বিলাস এক মুহূর্ত স্থির থাকিয়া ধমক দিয়া কহিল, একেবারে যে ভিজে বিড়ালটি হয়ে গেলেন, হ্যাঁ বলি, জানেন কিছু? চাকরির ভয় যে ভারাক্রান্ত দরিদ্রকে কিরূপ হীন করিয়া ফেলে তাহা দেখিলে ক্লেশ বোধ হয়। দয়াল চমকিয়া উঠিয়া অস্ফুট স্বরে কহিলেন, আগে আমি এনেছি। তাই বটে, তা কোথায় পেলেন সেটাকে? দয়াল তখন জড়াইয়া জড়াইয়া কোনো মতে ব্যাপারটা বিবৃত করিলেন। বিলাস স্তব্ধভাবে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল, গেল বছরের হিসাবটা আপনাকে সারতে বলেছিলাম, তা সেটা সারা হয়েছে? দয়াল বিবর্ণ মুখে কহিলেন, আগে 2 দিনের মধ্যেই আমি সেরে ফেলব। হয়নি কেন? আগে বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল, রাতে হতো, তাই কাছারিতে আমি আসতেও পারিনি। প্রত্যুত্তরে বিলাস কুৎসিত কটু কণ্ঠে দয়ালের জরিমার নকল করিয়া হাত নাড়িয়া বলিল, হাসতেই পারিনি, হ্যাঁ তবে আর কি, আমাকে একেবারে রাজা করেছেন। বলিয়া তীব্র স্বরে সে কহিল, আমি তখনই বাবাকে বলেছিলাম এসব বুড়ো হাবড়া নিয়ে আমার কাজ চলবে না। এতক্ষণ পরে বিজয়া মুখ ফিরাইয়া চাহিল। তাহার মুখের ভাব প্রশান্ত গম্ভীর, কিন্তু 2 চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। অনুচ্চ কঠিন কণ্ঠে সে কহিল, দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন? আপনার বাবা নন, আমি। বিলাস থমকিয়া গেল। তাহার এরূপ কণ্ঠস্বরও সে কখনো শুনে নাই, এরূপ চোখের চাহনিও সে আর কখনো দেখে নাই। কিন্তু নত হইবার পাত্র সে নয়, তাই পলক মাত্র স্থির থাকিয়া জবাব দিল, যেই আনুক সে আমার জানার দরকার নেই, আমি কাজ চাই, কাজের সঙ্গেই আমার সম্বন্ধ। বিজয়া কহিল, যার বাড়িতে বিপদ তিনি কি করে কাজে আসতে পারবেন? বিলাস উদ্ধতভাবে কহিল, অমন বিপদের দোহাই সবাই পারে, কিন্তু সে শুনতে গেলে তো আর আমার চলে না। আমি দরকারি কাজ ছেড়ে রাখতে হুকুম দিয়েছিলাম, হয়নি কেন সেই কৈফিয়তই আমি চাই, বিপদের খবর আমি জানতে চাই নে। বিজয়ার ওষ্ঠাধর কাঁপিতে লাগিল। কহিল, সবাই মিথ্যেবাদী নয়, আর সবাই মিথ্যে বিপদের দোহাইও দেয় না, অন্তত মন্দিরের আচার্য দেয় না। সে যাক, কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করি, যখন জানেন যে দরকারি কাজ হওয়াই চাই,
তখন নিজে কেন সেরে রাখেননি? আপনি কেন 4 দিন কাজ কামাই করলেন? কি বিপদ হয়েছিল আপনার শুনি? বিলাস বিস্ময়ে হতবুদ্ধি প্রায় হইয়া কহিল, আমি নিজে খাতা সেরে রাখবো? হ্যাঁ, আমি কাজ কামাই করলাম কেন? বিজয়া কহিল, হ্যাঁ তাই, মাসে মাসে 200 টাকা মাইনে আপনি নেন। টাকা তো আর আমি শুধু শুধু আপনাকে দিই নে, কাজ করবার জন্যই দিই। বিলাস কলের পুতুলের মতো কেবল কহিল, আমি আমি চাকর? আমি আমি তোমার আমলা? অসহ্য ক্রোধে বিজয়ার প্রায় হিতাহিত জ্ঞান লোপ হইয়াছিল। সে তীব্রতর কণ্ঠে উত্তর দিল, কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে? আপনার অসংখ্য উৎপাত আমি নিঃশব্দে সয়ে এসেছি, কিন্তু যত সহ্য করেছি অন্যায় উপদ্রব ততই আপনার বেড়ে গেছে। যান, নিচে যান। প্রভু ভৃত্যের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ থাকবে না। যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে ঠিক সেই নিয়মেই কাজ করতে পারেন তো করবেন, নইলে আপনাকে আমি জবাব দিলুম। আমার কাছারিতে আর আপনি ঢোকার চেষ্টা করবেন না, বুঝেছেন? বিলাস লাফাইয়া উঠিয়া দক্ষিণ হস্তের তর্জনী কম্পিত করিতে করিতে চিৎকার করিয়া বলিল, তোমার তোমার এত সাহস? হ্যাঁ, এত বড় সাহস তোমার? বিজয়া কহিল, দুঃসাহস আমার নয়, আপনার। আমার স্টেটেই চাকরি করবেন আর আমারই উপরে অত্যাচার করবেন? আমাকে তুমি বলবার অধিকার কে আপনাকে দিয়েছে? আমার চাকরকে আমারই বাড়িতে জবাব দেবার, আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার এ সকল স্পর্ধা আপনার কোথা থেকে জন্মালো? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া চিৎকারে ঘর ফাটাইয়া বলিল, অতিথির বাপের পুণ্য যে সেদিন তার গায়ে আমি হাত দিইনি, তার একটা হাত আমি ভেঙে দিইনি। নচ্ছার বদমাইশ, জোচ্চোর লোফার কোথাকার, আর কখনো যদি তার দেখা পাই। চিৎকার শব্দে ভীত হইয়া গোপাল কানাই সিংকে ডাকিয়া আনিয়াছিল। দ্বার প্রান্তে তাহার চেহারা দেখিতে পাইয়া বিজয়া লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া বলিল, আপনি জানেন না, কিন্তু আমি জানি সেটা আপনারই কত বড় সৌভাগ্য যে তার গায়ে হাত দেবার অতি সাহস আপনার হয়নি। তিনি উচ্চ শিক্ষিত বড় ডাক্তার। সেদিন তার গায়ে হাত দিলেও হয়তো তিনি একজন পীড়িত স্ত্রীলোকের ঘরের মধ্যে বিবাদ না করে সেসব সহ্য করেই চলে যেতেন। কিন্তু আমার এই উপদেশটা আপনি ভুলেও কখনো অবহেলা করবেন না। ভবিষ্যতে তার গায়ে হাত দেবার শখ যদি আপনার হয়ে থাকে তো পিছন থেকে দেবেন, বুঝেছেন? আর না হলে আপনার মতো আরো 5-7 জনকে একসঙ্গে নিয়ে তবে সম্মুখ থেকে দেবেন। কিন্তু যাক, বিস্তর চেঁচামেচি হয়ে গেছে, আর না। নিচে থেকে চাকর বাকর দারোয়ান পর্যন্ত ভয় পেয়ে উপরে উঠে এসেছে। যান, আপনি নিচে যান। বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা মাত্র না করিয়া পাশের দরজা দিয়া ও ঘরে চলিয়া গেল। আজকের পাঠ এখানেই শেষ করছি। আজ পড়লাম দত্তা, 4র্থ পর্ব। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।